আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো আর রোস্ট করতে আসছি। আর অবশ্যই বাংলাদেশি ডাইনিকে রোস্ট করব আজকে, কারণ সে রোস্ট হওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তো মানে যারা তার ভিডিও দেখছেন, অনেকেই যতই নিষেধ করি না কেন ওই বাংলাদেশি ডাইনির ভিডিও না দেখলে আপনাদের হয় না, একটু বাদর নাচ দেখতেই হয়। তো আপনারা যান, আপনারা গিয়েই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া ও তো আপনাকে নিয়ে কথা বলছে, তা আপনি কিছু উত্তর দেন। তো সেই জন্য চলে আসলাম তাকে নিয়ে কিছু কথা বলতে। তো এই নির্লজ্জ বেহায়া ডাইনির মানে লজ্জা শরম যে বিন্দু পরিমাণেই নাই, সেটা তো আপনারা বুঝেই গেছেন। তো আমি আরো অনেক প্রমাণ দিতে চাইছিলাম, কিন্তু কিছু মানে সমস্যার কারণে নিজের সেফটির জন্য দিতে পারি নাই। সময় সুযোগ হোক, পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক হোক, আমি সেই প্রমাণগুলো অবশ্যই আপনাদেরকে দিব। একটু ডিউ খেয়ে নেই, অনেকে তো আবার গলা শুকায় যায়। আপনাদের সবার জন্য চলে আসবেন, ডিউর দাওয়াত রইল। এখন কিন্তু রাত্রের বেলা, দিনের বেলা না, ঠিক আছে? মনে করবেন না যে রোজা ভেঙে আমি ডিউ খাচ্ছি। এটা রাত, এখন রাত্র 9টার বেশি বাজে। আপনাদের কাছে ভিডিও দিতে দিতে হয়তো বা রাত্র 12টা বেজে যাইতে পারে। সরি, একটু দুষ্টামি করলাম, মনে কিছু করবেন না। তো যেই কথায় ছিলাম, বাংলাদেশি ডাইনি আবার আমার দিকে খোঁচা দিচ্ছে। তা আমি যতই চাই যে রোজার মাসটা নিজের মতো করে থাকতে, কিন্তু ওই নোংরাগুলো নিজেদের রোস্ট নিজেরা না খাইলে তাদের ভালো লাগে না। সেই জন্য তারা চায় যে তাদের যেন রোস্ট হয়। তো রোস্ট হইলে তাদের খাইতে ভালো লাগে, তারা ফ্রি খাইতে পারে। সেই জন্য তারা নিজের ইচ্ছায় রোস্ট হইতে আসে। তো রোস্ট যেহেতু তারা হইতে আসছে, চায়, তো আমি রোস্ট করতে সমস্যা নাই। আপনাদের যাদের অ্যাসিডিটি নাই তারা অবশ্যই আমার এই রোস্টটা একবার হইলেও চেখে দেখবেন। তো এই ডাইনি অভিযোগ করছে বা আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে আমি ডিভোর্সের পর থেকে আমার মেয়েকে কোনোদিন আমার কাছে আনতে চাই নাই, আমার মেয়ের খোঁজ খবর নিতে চাই নাই। তো আমি সেইগুলোর জন্যই ইউটিউবে আত্মপ্রকাশ করছি যে এই কথার উপর ভিত্তি করেই কিন্তু সে তার বোনকে অসহায় সাজাইছিল যে আমি মেয়ে সন্তান পছন্দ করি না, আমি তার বোনকে মারতাম, অত্যাচার করতাম, আমি নাকি রিহ্যাবে ছিলাম, এটা সেটা অনেক কিছু, যে আমার বাড়ির সবগুলো মানুষ নাকি অত্যাচারী ছিল, এরকম সেরকম অনেক কিছু আপনাদেরকে বোঝাইছিল। যে আমার মা আমার বউয়ের সাথে ঠিকমতো মানে সদাচরণ করতো না, এইসব নানান বিষয়ে আপনাদেরকে ধোকা দিয়ে গেছিল। আর এইসব শুনে আপনারা অন্ধের মতো আমাকে ঘৃণা করতেছিলেন। তো আমি যখন আত্মপ্রকাশ করছি, আপনাদের অধিকাংশ মানুষেরই ভুল ধারণাটা ভেঙে গেছে, কিছু সংখ্যক দালাল ছাড়া। তো ওই দালালরা আর কোনোদিন মানুষ হবে না, আর এগুলারে মানুষ বানানোর চেষ্টাও করতে যায় না। তখন আপনাদের সময়টাই বৃথা চলে যাবে। কিছু মানুষের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে। তো তাদেরকে যতই আপনি মানে ইয়ের দাওয়াত দেন, কি বলবো, যে সত্যের দাওয়াত, মানে ভালো হওয়ার জন্য ইয়ে করেন, হেদায়েতের দাওয়াত দেন, তারা হেদায়েত নিতে চাইবে না। তো হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু দাওয়াত আপনি দিতে পারবেন, আপনি তাদেরকে সত্যের পথে ডাকতে পারবেন, সত্যটা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন। কিন্তু সত্য দেখার পরেও বিশ্বাস করে না, এগুলাই হচ্ছে ওইসব মানে দালালদের, তারা তারা যে মুনাফিক, ওই মুনাফিকের লক্ষণ। তো যেটা বলতেছিলাম, এই নোংরা ইউটিউবারদেরকে নিয়ে কথা বলি, বাংলাদেশি ডাইনিকে নিয়ে বলি। তো ডাইনি বলতেছে আমি আমার মেয়েকে যে কোনো সময় ইচ্ছা করলে দেখতে যাইতে পারতাম, কিন্তু আমি যাই নাই। তো সে এখনো পর্যন্ত যতগুলা মিথ্যা কথা বলছে, জানে সবগুলা মানে মিথ্যার মানে প্রেক্ষিতে আমার কাছে জবাব আছে, আর সেটাও আমি দিব।
সেই কল রেকর্ডিংও আপনাদেরকে শোনাবো। আমি আমার মেয়ের সাথে যোগাযোগ রাখার জন্য আমি আমার মেয়ের সাথে, আমার মেয়ের নানির সাথে, মামিদের সাথে, খালুর সাথে, তাদের পরিবারের সবগুলো সদস্যের সাথে কিরকম ভাবে কথা বলতাম, গরম সুরে কথা বলছি, নরম সুরে কথা বলছি, কোনোভাবেই কোনো কাজ হয়নি। তো আমি আমার মেয়েকে ডিভোর্সের পরে একবার আনতে পারছি, যে তাদের হাজার হাজার মিথ্যার মধ্যে একটা সত্য কথা পাইছি, যে তারা তো কোনোদিন সত্য কথা বলে না। এই বাংলাদেশি ডাইনি একটা সত্য কথা মুখ ফসকে বলে ফেলছে, সেটা হচ্ছে যে আমি আমার মেয়েকে আমার ডিভোর্সের পরে একবার আমার কাছে আনছি, আর সেটা ছিল 2017 সাল, যেই বছরটা আমাদের ডিভোর্স হয়েছে। সেই বছরে আমাদের ডিভোর্স সম্পূর্ণ হয়ে যাওয়ার 2 মাস পরে আমি আমার মেয়েকে আমার কাছে আনতে পারছি, সেটাও অনেক রিকোয়েস্টের পরে। তো সেটা নিয়েও আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম 2017 সালে, যে ওই দিনটা বছরের এই দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। যে আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেছিল 2017 সালের ইয়েতে 21 বা 22 জুলাই। তো আমি আমার মেয়েকে কাছে পাইছি পুনরায় 25 ডিসেম্বরে। সেদিন বড়দিন ছিল, তো বড়দিনের বড় উপহার এইরকম লিখে আমি একটা স্ট্যাটাস দিছিলাম, যে অনেক কষ্টে তাদেরকে রাজি করাইতে পারছিলাম যে আমার মেয়েটাকে আমার কাছে আনার জন্য। আর ওই সময় তারা সবাই চাচ্ছিল আমি যেন আবার এই নোংরা দেওয়ানবাগির লেডিস ভার্সনকে ক্ষমা করে তাকে নিয়ে আবার সংসার করি। সেই জন্য এটা তো আমি আমার বিয়ে করার আগ পর্যন্ত তাদের সেই চেষ্টা ছিল। এটা আমি আপনাদেরকে সবসময় প্রমাণ দিছি, যে সেই প্রমাণগুলো আপনারা চাইলে আবার দিব। তো তাদের সবসময় ইচ্ছা ছিল যে আমার সাথে খাতির জমিয়ে, আমার সাথে মিষ্টি মধুর কথা বলে সবসময় যেন আমাকে তাদের দিকে একটু দুর্বল করতে পারে, আর আমি যেন তার ওই দুশ্চরিত্রা বোনকে বা তাদের মেয়েকে নিয়ে আসি। কিন্তু আমার একটাই কথা ছিল, আমাকে যদি সারা জীবন একা থাকতে হয়, পৃথিবীতে যদি আর কোনো নারী আমার জন্য অবশিষ্ট না থাকে, তবু আমি একা থাকবো। এইরকম দুশ্চরিত্রা মেয়ে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যে দুষ্ট কি বলবো, যে কি জানো, দুষ্ট নারীর চাইতে শূন্য বিছানা অনেক ভালো। এইরকম হচ্ছে যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো আমি সাফ জানিয়ে দিছি যে আমার যদি পৃথিবীতে আর কোনো মেয়ে ডিভোর্সি হোক, বিধবা হোক, সধবা, এখনো বিয়ে হয় না, কোনো নারী জাতি পৃথিবীতে আর অবশিষ্ট নাই, একমাত্র এই দেওয়ানবাগির লেডিস ভার্সন ছাড়া। আমাকে বিয়ে করতে হলে বা সংসার করতে হলে তাকে নিয়েই করতে হবে, নাহলে সারা জীবন একা থাকতে হবে। আমি একা থাকা মেনে নিছি, তবু তার মতো দুশ্চরিত্রা মেয়েকে, বেয়াদব মেয়েকে নিয়ে সংসার করব না, সেটা সাফ জানিয়ে দিছিলাম। তো তাদের চেষ্টা তারা করে গেছে। আর তখন আমি আমার মেয়েকে চাওয়াতে তারা ডিভোর্স সম্পন্ন হয়ে যাওয়ার 2 মাস পরে আমার মেয়েকে আমার কাছে দিচ্ছে। তো সারিকা আমার কাছে এসে 5 দিন, 2 দিনের কথা বলে নিয়ে আসছিলাম। তো সারিকা যাওয়ার কোনো নামগন্ধ নিচ্ছিল না, এখানে সে খুব হাসি আনন্দে ছিল, চাচাতো ভাই বোনদের সাথে খেলা করতেছিল। তো ওইখান দিয়ে তারা 3 দিন গেছে পর থেকেই খুব চাপ দিতেছে, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, এই সেই। তখন দিয়ে আসতে বাধ্য হয়েছি। আর সারিকাও 4th দিন রাত্রের বেলা যে একটু কান্নাকাটি করতেছিল, যে বাবা আম্মুর কাছে নিয়ে যাবা না, যে আম্মুর কাছে চলো, আম্মুর কাছে যাই। তখন আমি বললাম যে আরেকদিন থাকো, তারপরে তোমাকে দিয়ে আসবো। তখন তারা মা খালা মিলে অনেক চাপতেছিল। আর তাদের সারিকার যে বড় খালু, এটা অমানুষের বাচ্চা, এটাও খুব ইয়ে করতো, কথা বলার সময় কত মিষ্টি মধুর সুরে কথা বলে, সেটা তো শুনতেই পারছেন। যে এইভাবে প্রতিশ্রুতি দেয় যে তার চাইতে কি বলবো, যে সত্যবাদী, তার চাইতে মমিন বান্দা পৃথিবীতে আর একটাও নেই। যে তুমি এখন দিয়ে যাও, যে কাল পরশু নিয়ে আসো, আবার তুমি মাসখানেক পরে নিয়ে যাও। ঠিক আছে, এখন তো তার আম্মা, তার খালা তাকে না দেখতে পেয়ে অনেক কান্নাকাটি করতেছে, তারা অনেক আসছে। তো আমি দিয়ে আসছি। তো আমি ওই যে 2-3 দিনের কথা বলে কেন 5 দিন রাখলাম, এইটা নিয়ে অনেক ঝগড়াঝাটি, যে এরকম তো কথা ছিল না, আমি তো দিয়ে আসছি। তো আমার মেয়েটা এতদিন পরে আমার বাড়িতে আসছে, আর সব আত্মীয় স্বজন তার চাচাতো ভাই বোনদেরকে পেয়ে সে তার মা খালাদেরকে ভুলে গেছে। সে তার মার কাছে যাওয়ার কোনো নামগন্ধ নেই। আমি কি জোর করে আমার মেয়েকে এমনি এমনি দিয়ে আসবো?
এটা কোন ধরনের নিয়ম বলেন তো? আবার কবে না কবে আমার মেয়েটাকে পাই, সেটাও তো আমার একটা চিন্তা ছিল। তো তারা তারপর থেকে এই যে আমি কেন রাখলাম 2 দিনের কথা বলে 5 দিন আমাকে দিতে চায় না। তো এরকম কোনোভাবেই আনতে পারতেছি না, মানে প্রতি মাসে মাসে কিন্তু আবার টাকা পাঠাচ্ছি, কিন্তু দলিলে পত্রে লেখা আছে যে আমার তাকে মানে চুক্তিটাই আমি ওইভাবে করছি। মেয়ে যদি মানে সে একবার মানে আমার কাছে একবারে না দিয়ে দেয়, তাহলে তার কাছে অন্তত তার মতো দেওয়ানবাগির লেডিস ভার্সনকে খরচ দেওয়ার জন্য আমি আমার মেয়ের কাছে টাকা দিব না। এরপরেও আমি আমার মেয়েকে প্রতি মাসে 2,000 করে টাকা পাঠাইতাম। আর ওই টাকা দিয়ে তারা কি করতো, ওই মানে বাঙালিওয়ালা তার নিজের সংসার চালাইতো। তো যেখানে আমার মেয়ের টাকা দিয়ে তারা তাদের সংসার চালায়, তো এইগুলো নিয়ে মানে মরিয়মের মার সাথে মানে সারিকার মার সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়। তখন থেকে এক পর্যায়ে আমি মানে 6-7 মাস সারিকাকে টাকা পাঠাইছি। তা আমার মেয়েকে ঈদের দিন টাকা পাঠাইছি, মানে ঈদের দিন বলতে যে ঈদের জন্য জামা কাপড় মেহেন্দি এগুলো কিনবে। তো এই টাকা দিয়ে সে তার সংসারের খরচ চালায়। তখন রাগে যে আমার মেয়ের জামা কিনে দিল না, তার সাজুগুজু কিনে দিল না, যে এই টাকা দিয়ে সে তার সংসারের খরচ কেন চালাইলো। এগুলো নিয়ে ওই দেওয়ানবাগির সাথে লেডিস ভার্সনের সাথে আমার কিছু ঝগড়াঝাটি হয়। তো এক পর্যায়ে বলি যে সামনের মাস থেকে তোদেরকে আর কোনো টাকা পাঠানো বন্ধ, তোদের সংসার তোরা চালা। তো আমি যখন টাকা পাঠানো বন্ধ করে দিছি, তখন থেকে মেয়ের সাথে রেগুলার যোগাযোগ করতে দেয় না। তো যোগাযোগ করতে দেয় না, এভাবে চলতে চলতে আমিও এক সময় তাবলিগ জামাতে চলে যাই। আমার বাড়ি থেকে একটু চাপ দিয়ে তুমি এখন আপাতত মানে বুঝতেই পারেন যে আমার সংসারটা ভেঙে গেছে, আমার মেয়েটা আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমি খুবই মানে মন খারাপ করে বাড়িতে সবার সামনে চলাফেরা করি। এটা আমার ফ্যামিলির কেউ মানে সুন্দরভাবে স্বাভাবিকভাবে নিচ্ছিল না। তারা সবাই চাচ্ছিল আমি ওই মুহূর্তে একটা বিয়ে করে ফেলি, কিন্তু আমি তখন বলছিলাম যে না, আমি এখন বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছি না, আগে কয়েকটা বছর যাক তারপর আমি চিন্তা ভাবনা করি। তো তারা আমাকে 18 সালের দিকে ইয়েতে তাবলিগ জামাতে পাঠায় দেয়। তো তাবলিগ জামাতে পাঠায় দেওয়ার পরে মানে তাবলিগ জামাত থেকে আমি রেগুলারলি আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, কথা বলতাম। এর মধ্যে জানতে পারি আমি যেদিন তাবলিগ জামাত থেকে চলে আসব, কাকরাইল মসজিদে আসছি, তখন সারিকা তার খালার বাড়িতে আসছে, মানে বাংলাদেশি ডাইনির বাড়িতে আছে। তো বুঝতেই পারেন আমি 43 দিন বাড়ির বাইরে ছিলাম একটানা। তো আমি যেই টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি, সেই টাকাগুলো প্রায় সবই শেষ। আমার কাছে মাত্র 1,500 টাকার মতো ছিল, 1,500 বা 1600-1700 টাকার মতো ছিল। তো ঢাকা থেকে আমার বাড়িতে আসতে মনে করেন না 150 টাকা ভাড়া, যে একটু ইয়ে করে আসতে 200 টাকার মধ্যে সোজা কথা, রাস্তাঘাটে একটু চা নাস্তা খাওয়া 200 টাকার মধ্যে আমার বাড়িতে এসে যাওয়া যাবে। তো থাকে 1500 টাকা। তো ওই টাকা থেকে আমি আমার মেয়ের জন্য 2টা জামা কিনে নিই। যে মেয়ের সাথে এতদিন পরে দেখা করতে যাও, আমি সেটা কত সাল মানে 2018 সালের এপ্রিলের 13 তারিখ মানে তাবলিগ জামাত থেকে বাড়িতে আসব। তো 13 তারিখ সারিকার সাথে দেখা করবো। আমি চাইতেছিলাম তার সাথে যে মানে তার খালাকে বোঝাইতেছিলাম যে একবারে আমার সাথে নিয়ে আসি সারিকাকে কয়েকদিনের জন্য, তো তারা দিবে না। তো দেখা করার যে অনুমতি পাইছি, এটাই আমার জন্য অনেকটা সৌভাগ্য ছিল। আর সারিকা ঢাকা ছিল, এটাও আমার জন্য সৌভাগ্য। তো আমি দেখা করে আসি। তো সারিকার জন্য 2টা জামা নিছি, তার জন্য কিছু খেজুর কাকরাইল মসজিদ থেকে মানে 1 কেজি খেজুর নিছি। আর তাদের বাড়িতে যেহেতু অনেকদিন পরে যাইতেছি, আমি কিছু মিষ্টি নিয়ে নিছি। তো এটা 1500 টাকার মধ্যে আমি করে ফেলছি। তো তখন আমি আমার মেয়েটার হাতে মানে এতদিন পরে দেখা মেয়েটার হাতে নগদ কোনো টাকা আমি দিতে পারি নাই। এইটার জন্য আমার নিজের কাছেই খারাপ লাগতেছিল যে আমার সাথে আমার মেয়েটার এতদিন পরে দেখা, যে 500 বা 1000 টাকা আমি আমার মেয়েটাকে দিতে পারতেছি না। আর একবারে যে কাপড়গুলো কেন কিনে নিছি, কারণ আমি যদি তাদের হাতে টাকা দেই, তারা তখন নিজেরা খরচ করে ফেলে। যে এখন তারা ইউটিউবে টাকা পেয়ে যতটা ফুটানি দেখায়, সেই 2018 সালে কিন্তু তাদের অবস্থা এত ভালো ছিল না এই দেওয়ানবাগির লেডিস ভার্সনের। সেই জন্য আমি তাদের হাতে টাকা দিইনি, যে আমার মেয়ের কাছে টাকা হাতে দিলে এই টাকাটা তাদের হাতে চলে যাবে, সেই টাকাটা আমার মেয়ের সম্পূর্ণ ভোগ করতে পারবে না। সেই জন্য আমি আমার মেয়েকে কাপড় কিনে দিয়ে আসি।
আর টাকাটা বলি যে আমি বাড়িতে এসে একটা নাম্বার দিয়ে বিকাশ, আমি ফোন দিয়ে তখন বিকাশ কিছু টাকা পাঠিয়ে দিব। আমি এসে যাওয়ার পরে আর কোনো ফোন তারা দেয় না। আর আমার ফোনে একটু সমস্যা দেখা দেয়, আমার ফোনটা রিস্টার্ট মারতে হয়, আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। তো ওই সার্ভিসিং সেন্টারের লোক আমাকে না জিজ্ঞেস করে যে সিমটা শুধু খুলে রেখে আমার ফোনটা রিসেট মারে। তো আমার ফোনের মধ্যে যে নাম্বারগুলো সেভ ছিল সবগুলো নাম্বার ডিলিট হয়ে যায়, আর অধিকাংশ নাম্বারই আমার ফোনে ছিল। তো ওই মরিয়মের সারিকার খালার নাম্বারটা আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, তার নাম্বারটা কয়েকদিন পরে পরে সে নতুন নতুন সিম নেয়। তো তার নাম্বারটা আমার ফোনে সেভ ছিল, আমার মোবাইলে সেভ হয়নি, কি জানো সিমে সেভ করা ছিল না। তার নাম্বারটা আমি হারাই ফেলছি। কিন্তু যেহেতু সে আমার মেসেঞ্জারে অ্যাড ছিল, আমি শুধু তাকে মেসেঞ্জারে করতাম যে আপু আপনি সারিকার সাথে একটু কথা বলায় দেন, আর আপনার নাম্বারটা আমাকে দিয়ে, যে আপনার নাম্বারটা ডিলিট হয়ে গেছে। সে আমাকে কমেন্ট করে, ভয়েস মেসেজ পাঠায়, যেই লোক তার জ্যাঠাশের নাম্বার সংরক্ষণ করে রাখতে পারে না, সেভ করে রাখে না, তার সাথে আমি কোনো কথা বলি না, এটা সেটা। তো আবার মেসেজ পাঠায়, তুমি তো তোমার মেয়েকে কি ভালোবাসো, তুমি কি দিয়ে গেছো, কোনো টাকা দিয়ে গেছো? তাদের কাছে ভালোবাসা মানে হচ্ছে টাকা। তো তখন তার সাথে আবার হয় যে আমি যে এতদিন পরে বাড়িতে আসলাম, 43 দিন পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম, ওই মুহূর্তে আমার সাথে যা ছিল সবটুকুই আমি আমার মেয়ের জন্য নিয়ে গেছি। আর আমি আপনাকে বলে আসছি যে আমি বাড়িতে আসলে যেন আপনি আমাকে ফোন দেন, আমি যেন বিকাশে আমার মেয়েকে কিছু টাকা পাঠাইতে পারি। তো সেই কাজটা তো করলে, বলতেছে আমি ফোন দিব কেন, তুমি ফোন দিতে পারলা না? এই শয়তানের বাচ্চা, ডাইনির বাচ্চাকে বোঝাইতে পারি না যে আমার মোবাইলটা রিসেট মারার কারণে আমার মোবাইল থেকে নাম্বারগুলো ডিলিট হয়ে গেছিল। তখন তার জামাইকে ফোন দিয়ে আবার আমি নাম্বারগুলো সংরক্ষণ করছি। তার জামাইকে ফোন দিলে কথা বলতে পারি না, ভাইয়া আমি তো অফিসে, আমি বাসায় গিয়ে তোমাকে ফোন দিব। তো বাসায় আসলে এখন তো সারিকা ঘুমাচ্ছে, এখন তো ঘুম থেকে ডেকে তার সাথে কথা বলবা, যে সে কি কথা বলবে, কান্নাকাটি করবে, এভাবে কথা বলতে পারতাম না। তো এইরকম পরিস্থিতি ছিল। তো অনেকে বলেন আমি শরীয়তপুর গিয়ে কেন আমার মেয়ের সাথে দেখা করি নাই, এইটার উত্তরে আসি। আমার বাড়ি থেকে শরীয়তপুর কিন্তু অনেক দূরে। আমার গাজীপুরের আমি একদম শেষ মাথা, ঠিক আছে? গাজীপুর জেলা থেকেও সদর জয়দেবপুর চৌরাস্তা থেকে আমার বাড়িটা 30-35 কিলোমিটার দূরে। তো সেইখান থেকে ঢাকায় যাওয়া, ঢাকা থেকে আবার মাওয়া যাওয়া, মাওয়া থেকে শরীয়তপুর যাওয়া, এটা আমার এখান থেকে যদি আমি আমার বাড়ি থেকে সকালবেলা রওনা দেই, সেখানে শরীয়তপুর গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে সন্ধ্যা হবে। তো ওই সন্ধ্যায় আমি ওইখানে গেলে ওইখানে আমাকে থাকতে হবে। সন্ধ্যার পরে শরীয়তপুর থেকে, সেই মাঝিগান্ধী থেকে আর কোনো লঞ্চ বা স্টিমার এদিকে ব্যাক করে না ঢাকার উদ্দেশ্যে। তো আমাকে সেখানে থাকতে হবে। তো সেইখানে আর আমার কোনো তো শ্বশুর বাড়ি নেই আরেকটা, যে আমি ওইখানে গেলে যদি আটকে পড়ি আমাকে কেউ রাখবে জামাই আদর করে। তো হ্যাঁ, হয়তো বা তারা রাখবে, তাদের চাহিদা, যে তাদের ওই রকমই যে তুমি আসো ইয়ে করে। তো আমি গেলে তাদের ইচ্ছা তাদের মেয়েকে আমার সাথে আবার এক ঘরে থাকতে দিবে, তাদের চাহিদা যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারা সেটা মানে না, যে কোনো মূল্যেই হোক কিবরিয়ার কাঁধে আবার আমাদের মেয়েকে বোনকে গছাইতে হবে। তো ছলে বলে কৌশলে আবার যদি আমার এই ডিভোর্স দেওয়া বউয়ের সাথে আমাকে একটা কলঙ্ক তুলে দিয়ে যে সে ডিভোর্স দিয়ে দিছে, এখন আবার এই বউয়ের সাথে থাকছে, এইটা সেটা তারা পারে না, এরকম কোনো কাজ নাই রে ভাই। তো সেই ভয়, এটা তো একটা ভয় আছে। আরেকটা হচ্ছে যে কোনো এক সময় তারা খুব থ্রেট দিছে, তুই আয় কাজ শরীয়তপুরে, সারিকার মাই, যে শরীয়তপুরে আয়, আমি যখন তাকে রাখবোই না, ডিভোর্স দিয়ে দিছি, অনেক কিছু সেও গালিগালাজ করছে, আমিও করছি। তখন এক পর্যায়ে যে তুই শরীয়তপুরে কোনোদিন ধরে পাইলে হাত পায়ের নলি ভাঙ্গা হাতে ধরাই দিব। তো আমি জেনে শুনে কেন আমার হাত পায়ের নলি ভাঙ্গা হাতে করে নিয়ে আসতে যাব? তো এইগুলা ছিল কিছু কারণ। আমি মূল কারণটাই ছিল যে আমাকে ওইখানে থাকতে হবে, ওই বাড়িতে, আর ওইখানে থাকার মতো কোনো ইচ্ছা আমার ছিল না। আর আমার অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানে নাই যে আমি সেখানে থাকতে পারবো। আর তারা যে তাদের ভাতিজিকে দেখতে গেছে, এটা হচ্ছে 2-3 কিলোমিটার দূরে।
সর্বোচ্চ 5 কিলোমিটার হবে, 15 থেকে 20 মিনিটের রাস্তা। মোটর সাইকেলে 10 মিনিট, আরো কম। আর রিক্সা ভ্যান গাড়িতে গেলে 15-20 মিনিটের রাস্তা। তো ইচ্ছা করলে যখন খুশি তখন মানে যাওয়া যাচ্ছে, চলে আসা যাচ্ছে। তাদের একই থানায়, মানে একই গ্রামে, একই ইউনিয়নে তাদের বাড়ি। তো সেইখানে তারা ইচ্ছা করলেই দেখতে পারবে। আর তার ভাবিও লুকোচুরি করার কিছু নাই। আর এরপরেও তার ভাবি, যে তার নিজের মুখের কথা, ভাবি তাদেরকে দেখে লুকিয়ে মেয়ে নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইছিল, কিন্তু সেটা পারে নাই। কারণ তাদের মতো অসামাজিক না তাদের ওই রেশমা ভাবির বাড়ির মানুষজন, সেই জন্য তারা তাদেরকে দেখা করতে দিছে। কিন্তু আমার সাথে তো ভাই এত কম দূরত্বের জায়গা না, অনেক বেশি দূরত্ব। আমি কিভাবে কার বাড়িতে গিয়ে থাকতাম আপনারা বলেন তো, উত্তরটা দিয়ে যাবেন। আর ডিভোর্সের পরে ওই বাড়িতে থাকা কি আমার উচিত হইতো? আপনারাই আমাকে বলবেন। তারা তো যে কোনো মূল্যে এই বউকে আবার আমার কাছে, এই ডাইনিকে, দেওয়ানবাগির লেডিস ভার্সনকে আমার কাছে গছায় দিতে চেষ্টা করতো। তো আমি যেই বিপদ থেকে উদ্ধার পাইছি, সেই বিপদ আবার কেন কাঁধে ঝোলাবো? আর সে যাওয়ার সময় আমার ঘর থেকে 1 লক্ষ টাকা পরিমাণের উপরে জিনিসপত্র, টাকা পয়সা নিয়ে যায়। এরপরে তাকে আমি আরো 1.5 লক্ষ টাকা নগদ দিয়ে বিদায় দিছি। কিন্তু মানে রেশমা ভাবি যে চলে গেছে, সেখানে তো সে নিজে থেকে চলে গেছে, তার দেনমরে টাকাও সে ফেরত চায় না। যে তোর দেনমর তুই খা, তোর মতো জামাই আমার দরকার নাই। যে 5 বছর যাবত যেই জামাই তার বউয়ের খোঁজ খবর নেয় না, যে তার সন্তানের মুখ আজও পর্যন্ত দেখতে দেশে আসলো না, ওই রকম জামাই আমার লাগবে না। সে আরেক লোকের সাথে নিজের ভালোটা বুঝে সে চলে গেছে। কিন্তু এই দেওয়ানবাগির লেডিস ভার্সন কোনটার জন্য চলে গেছে? সে মানে কি বলবো, যে ঘরেও খাবে, বাইরেরটাও করাবে। তো এইরকম দুশ্চরিত্রা আমার দরকার নাই। যে ওইখানে রেশমা ভাবি যেই কাজটা করছে, যে এইরকম জামাই আমার দরকার নাই। আর আমিও সেই সেম কাজটা করছি, যে তোর মতো দুশ্চরিত্রা বউ আমার দরকার নেই। যে তোর ভাই তোর ভাবিকে যেই অভাবে রাখছে, আমি তো তোকে সেই অভাবে রাখি নাই। তোর যখন যা না লাগবে তার চেয়ে বেশি দিছি। আর তোর সুখ সুবিধা দেখে আমার প্রতিবেশীরা, গ্রামবাসীরা কানাঘোষা করছে যে কিবরিয়া তার বউকে যত যা কিছু দেয়, আমাদের গ্রামের মধ্যে অন্য কেউ, মানে অন্য কোনো পুরুষ তার বউকে সন্তানদের পিছনে এত টাকা খরচ করে না, এত সুযোগ সুবিধা দেয় না। সেটা তোরা নিজেরা নিজেদের জিজ্ঞেস করে দেখিস। তারপরে মানুষের সামনে আমার নামে মিথ্যা বদনাম করতে আসিস, শয়তানের বাচ্চারা। তো এই বাংলাদেশি ডাইনি যে কাজটা গতকালকে করছে, যে তার ভাইয়ের মেয়েকে কিছু কাপড় চোপড় কিনে, জুতা কিনে দিয়ে আসলো, দেখে আসলো, সেটা আমার পক্ষে এত সহজ ছিল না। সেই জন্য আমি শরীয়তপুর গিয়ে আমার মেয়েকে দেখতে পারি নাই। আমি শুধু অপেক্ষায় থাকতাম যে আমার মেয়েটা কখন ঢাকায় আসবে, আমি ঢাকায় গিয়ে তাকে একটু দেখে আসব। কারণ ইদানিং ইউটিউব চালু করার পর থেকে, ইউটিউবে চ্যানেল খোলার পরে, মানে এই বাংলাদেশি ডাইনি আর তার হিজড়া জামাই যেভাবে রূপ পাল্টাইছে, আগে কিন্তু আমার সাথে সেই রকম ভাবে কথা বলতো না। আর আমাকে খুবই মানে সমীহ করে কথা বলতো। আমার চোখের দিকে তাকিয়েও তারা কথা বলতে পারতো না, কারণ তাদের সেই সাহস ছিল না। তারা আমার কাছে এখনো অপরাধী, আগেও অপরাধী ছিল। সেই জন্য তারা আমার সামনে সবসময় মাথা নত করে রাখতো। আর মানে তারাই বলতো যে আমার ভাগ্নি, যে তোমার মেয়ে যদি ঢাকায় আসে তোমাকে বলবো আমাদের এখানে আসলে দেখা করে যাবে। কিন্তু মানে দেখাটা করতে দিত না, যে ইয়ে করে বলতো না অনেক সময়, যে আমি যাতে সারিকাকে, মানে ঢাকা আসলে আমার চাহিদা থাকতো যে আমি সারিকাকে আমার বাড়িতে নিয়ে আসবো। তো সেটা তারা করতে দিত না। তো তাদের কথা সারিকাকে দিয়ে শুধু একটা কথা শিখাই দিত, আব্বু আম্মুকে নিবা, এইখানেই কবি নীরব। আমি মানে ওই ডাইনিকে আবার কি কারণে আমার সংসারে আনবো? তখন বলতাম যে না আম্মু, আমি তো তোমার আম্মুকে আনতে পারবো না। তখন বলতো তাহলে আমি যাব না। তো আমার মেয়ের অমতে আমি কি তাকে কাঁদিয়ে জোর করে নিয়ে আসতে পারবো? তখন অপেক্ষায় ছিলাম যে কবে এই দেওয়ানবাগির বিয়ে হবে। তো বিয়ের জন্য বারবার আমি তার মাকে, বোনদেরকে তাগিদা দিতাম যে তাকে তাড়াতাড়ি একটা বিয়ে শাদী দিয়ে দেন। তো এইরকম ভাবে বুঝেছি যে ঘরে না খেয়ে, কি জানো, বাইরে না খেয়ে অন্তত ঘরে খাক, চরিত্রটা ভালো রাখুক, আমার মেয়েটার উপরে যেন এটার কোনো প্রভাব না পড়ে। তো তার মা, বোন তারাও আমার সাথে একমত ছিল তখন, যে হ্যাঁ আমরাও সেই চেষ্টা করতেছি, অন্তত পাপ কাজ থেকে যেন সে বিরত থাকে। সেই জন্য তাদের
বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সে তো বলে বিয়ে বসবে না। আমি বলতাম সে তো বলবেই, কারণ সে তো বাইরে খায় অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের দায়িত্ব তাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু সে ওই যে কিস্তিওয়ালা আর এই যে এই লম্পট আরিফ, তার সাথে যে তার মানে অবৈধ সম্পর্ক কন্টিনিউ চলতেই ছিল, এটা তো আর আমি জানি না। সে তো আমাকে বলে গেছে বা ওইখানে গিয়ে বলছে যে আরিফকে সে কোনোদিন বিয়ে করবে না, কিন্তু বিয়েটা তো সে আরিফকেই করছে। আর যদি জানতাম যে আরিফের সাথে তার এই আছে, সম্পর্কটা এখনো কন্টিনিউ আছে, তাহলে তো তারা যখন চ্যানেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইলো আমার নামে মিথ্যা বদনাম করে, আমিও সাথে সাথে চ্যানেল খুলে তার এইসব আপনাদেরকে বলতে আসতাম যে তার চরিত্রটা কতটা খারাপ, আর তার স্বীকারোক্তিমূলক ভিডিওটা তখন আপনাদেরকে দেখাইতাম। তাদের কারোর চ্যানেলই এত বড় হইতে দিতাম না। কিন্তু আমি মানে করছিলাম যে তাকে অনুগ্রহ করে, দয়া করে, করুণা করে যে কোনো লোক বিয়ে করুক, ওই লোকটাকে বুঝিয়ে শুনিয়ে আমি যেন আমার মেয়েটাকে আমার কাছে নিয়ে আসতে পারি। তো এইভাবে চলতে চলতে 2019 সালের দিকে মানে মার্চ মাসের 22 তারিখে আমি বিয়ে করলাম। ততদিন পর্যন্ত আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারতাম, সপ্তাহে 15 দিনে কথা বলতে পারতাম, কিন্তু তারা আমাকে দেখতে দিত না বা আনতে দিত না। কিন্তু যখন শুনলো যে আমি বিয়ে করে ফেলছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি বা ইমোতে প্রোফাইল পিকচার দিছি, তখনই তারা জেনে গেছে। যেহেতু আমার নাম্বার তাদের কাছে আছে আর তাদের কিছু ফ্যামিলি মেম্বাররাও আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছে, তারা জানতে পারছে। সাথে সাথে ফোন দিয়ে উল্টা অভিশাপ, গালিগালাজ, আর মেয়েকে আমার বিরুদ্ধে মানে আমার সম্বন্ধে অনেক ভুল ধারণা দিতেছে। তখন মেয়ের সাথে যখন কথা বলতেছিলাম, যে আমি গর্ব করে এইভাবে আমি আমার নতুন ওয়াইফকে বোঝাইতেছিলাম যে আমি আমার মেয়েটার সাথে কথা বলবো, তুমি লাউড স্পিকারে শুনবা। আমার মেয়েটা আমার সাথে কত সুন্দর করে কথা বলে, মেয়েটা এখন যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে। তারা অপেক্ষায় ছিল যে আমি হয়তো বা তাকে ক্ষমা করে আবার নিয়ে আসবো, মানে এই অপেক্ষায় তারা মানে তাদের বোন মানে মেয়েকে বোনকে এখনো বিয়ে দিচ্ছে না। তো আমি যখন এখন বিয়ে করে ফেলছি, তো হয়তো বা এখন আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিবে। এতদিন পর্যন্ত মেয়ের জন্য আমাকে ব্ল্যাকমেল করছে যে হয়তো বা মেয়ের জন্য আমি তাদের মেয়েটাকে, এই দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আসবো, কিন্তু যেহেতু আনি না, এখন বিয়ে করে ফেলছি, সেটা জানার পরে তারা আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিবে। তো তুমি তাকে অবশ্যই মায়ের আদর দিয়ে মানুষ করবা। তো মানে শোনাই তোমাকে আমার মেয়ের সাথে কিভাবে কি কথা হয়। তো মেয়ের সাথে সুন্দর কথা বলতেছি, এই মুহূর্তে ওই দেওয়ানবাগির লেডিস ভার্সন মানে ফোন থেকে, মেয়ের কাছে ফোন থাকতেই আমার ওয়াইফকে গালিগালাজ, মানে যেসব অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমি আর সেই শব্দটা উচ্চারণ করতে পারতেছি না। তখন সাথে সাথে ফোন কেটে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার নতুন বউয়ের সামনে আমাকে যে অপমান করলো, মানে আমার মানে নতুন ওয়াইফ মানে অবাক হয়ে গেছে যে আমাকে তো সে চিনেও না, বা আপনার সাথে আমি প্রেম করে বিয়ে বসি নাই, ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে, তা আমাকে সেই এরকম গালি দিবে কেন? তখন বলছি যে তার যেরকম শিক্ষা ওই রকম আচরণ করছে, তো এটা নিয়ে মন খারাপ করো না, তো বাদ দাও, মনে করবা তুমি কিছু শোনো নাই। তো তখন থেকে আমার মানে ওয়াইফকে যে কোনোভাবে, নতুন ওয়াইফকে আমি কন্ট্রোল করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার মেয়ের সাথে তারপর থেকে আর কথা বলতে পারি নাই। এখনো পর্যন্ত আমি আমার মেয়ের সাথে কথা বলতে পারি নাই। তো আপনারাই বলেন, এখানে এই বাংলাদেশি ডাইনি যে কথাগুলো বললো, সে মানে আর কত নাটক করবি রে শয়তানের বাচ্চা? মানে তোকে বারবার বলতে বলতে আমারই মুখ ব্যথা হয়ে গেছে। তোর কি মরণের ভয় নাই? রোজার মাসটাও তো মিথ্যা কথা ছেড়ে দে। তোর এইসব কথার প্রমাণ আমি আমার মেয়ের সাথে আমার কল রেকর্ডিং এর মাধ্যমে যা 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 আছে, তোর মার সাথে, তোর ভাই বউয়ের সাথে, এগুলোর প্রমাণগুলো আবার আমি তোদেরকে দিব। তো সেটার জন্য প্রস্তুত থাক। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী কথাগুলো আমি পরবর্তীতে আরো কোনো দিন বলার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার দুইটা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর সবাই বিশেষ করে এই নোংরা মানে কি বলবো নর্দমার কীটদের চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দিবেন, কারণ তাদেরকে আপনারা যতটাই দেখবেন তারা ততটাই নোংরামি করবে, তারা ততটাই প্রশ্রয় পাবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।